সবাই দেখতে পাচ্ছ কি না আমাকে একটু জানাও। সবাই দেখতে পাচ্ছ স্ক্রিন? তোমরা রেসপন্স না করলে কিভাবে বুঝবো তোমরা কি দেখতে পাচ্ছ স্ক্রিন? জি ম্যাম। তোমরা সাথে সাথে কেন রেসপন্স করছো না? সময় নষ্ট হয়। তোমাদেরকে যখনই প্রশ্ন করা হবে আনমিউট করে সাথে সাথে রেসপন্স করবে, ঠিক আছে? চলো শুরু করি তাহলে। জি ম্যাম। আচ্ছা দেখো, বাক্য নিচে বাক্যগুলো পড়ো। কালকে তো আমরা তো লাস্ট ক্লাসে জ্যোতি চিহ্ন পড়েছি, আজকে হচ্ছে আমরা বাক্য পড়ব। এরকম হচ্ছে গানটা, সমস্যা কি? আচ্ছা ঠিক আছে, দেখো প্রথমে হচ্ছে বাক্য পড়ছি আমরা। নিচের বাক্যগুলো পড়ো এবং বাক্যগুলোতে সাধারণভাবে কি অর্থ প্রকাশ পাচ্ছে তা উল্লেখ করো বলা হয়েছে। তো দেখো কি বলছে, আমি বাজারে যাচ্ছি। এটা কি ধরনের বাক্য? এটা হচ্ছে একটা বিবৃতি সূচক বাক্য। তুমি কোথায় যাচ্ছ? এটা হচ্ছে একটা প্রশ্নবোধক বাক্য। তুমি বাজারে যাও, এটা একটা অনুজ্ঞাবাচক বাক্য। এবং ওরে বাবা কত বড় বাজার, এটা হচ্ছে একটা আবেগবাচক বাক্য। এখন প্রথমে এভাবে একটু বলে নিলাম মিস, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের বাক্যের বর্ণনাটা একটু যাব, বিভিন্ন ধরনের বাক্যের বর্ণনা একটু যাব। সবাই বুঝতে পারছো? শুনতে পাচ্ছ মিসকে? জি ম্যাম। আচ্ছা দেখো, বিভিন্ন ধরনের বাক্য, যে কোনো বাক্যই কোনো না কোনো অর্থ প্রকাশ করে। বেশিরভাগ বাক্যে সাধারণভাবে কোনো বিবরণ দেওয়া হয়। এছাড়া কোনো কোনো বাক্য দিয়ে আমরা প্রশ্ন বোঝাই, কোনো কোনো বাক্য দিয়ে আদেশ আদেশ অনুরোধ বোঝাই, এবং কোনো কোনো বাক্যের মধ্য দিয়ে আমাদের বিস্ময় প্রকাশ করে। কি বলেছে? কোনো কোনো বাক্য দিয়ে আমরা প্রশ্ন বোঝাই, তাই না? অর্থাৎ ধরো আমি তোমাদেরকে জিজ্ঞেস করলাম, তোমাদের কি পরীক্ষা তোমাদের সকলের পরীক্ষা শেষ হয়েছে? এটা কিন্তু আমি একটা প্রশ্ন করলাম, তো এটা হচ্ছে একটা প্রশ্নবোধক বাক্য। তারপরে কোনো কোনো বাক্য দিয়ে আদেশ অনুরোধ বোঝায়, যেমন আমি তোমাদের মধ্যে কাউকে অনুরোধ করলাম যে আমাকে এক গ্লাস পানি এনে দাও, এটা কিন্তু আমি তোমাদেরকে অনুরোধ করলাম। তারপর আমি তোমাদেরকে যদি বলি যে এখনই তোমরা 10 মিনিটের মধ্যে পরীক্ষা শেষ করো, এই যে কিছুক্ষণ আগে আমি তোমাদেরকে বলেছি 10 মিনিটের মধ্যে পরীক্ষা শেষ করবে, এটা কিন্তু হচ্ছে একটা আদেশ সূচক বাক্য বা আদেশ সূচক একটা সেন্টেন্স। এটাকে কি বলে? আদেশ অনুরোধ বোঝাই এটার মাধ্যমে আমরা। এটা হচ্ছে একটা অনুজ্ঞাবাচক বাক্য। তারপরে দেখো, কোনো কোনো বাক্যের মধ্য দিয়ে আমরা বিস্ময় প্রকাশ করি। বিস্ময়টা কেমন হয়? ধরো আমরা যখন আমাদের আবেগ প্রকাশ করি এটাকেই বলে বিস্ময়। যেমন তোমরা যখন তোমাদের কোনো বন্ধুকে দেখে বা কাউকে দেখে বলো যে, ধরো কেউ খুব সেজে এসেছে সুন্দর করে, তুমি তাকে বলবে যে বাহ তোমাকে তো বেশ চমৎকার দেখাচ্ছে। বা কারো হাতের লেখা দেখলে তার হাতের লেখাটা ভীষণ সুন্দর, তখন তুমি কি বলবে? বাহ তোমার হাতের লেখা তো বেশ সুন্দর, বা তোমার হ্যান্ডরাইটিং তো অনেক সুন্দর। তো এই যে বিস্ময়সূচক একটা আবেগবাচক বাক্য, বা কোনো সুন্দর একটা প্রকৃতি দেখলেও অনেক সময় আমরা কীরকম বলি? আমরা বলি যে বাহ কি সুন্দর দৃশ্য, কি সুন্দর প্রকৃতি, তাই না? এরকমভাবে কিন্তু একটা আবেগ বোঝায়। এই যে আবেগ বোঝায়, এটাই হচ্ছে আবেগবাচক বাক্য। তারপর দেখো, প্রথমে আছে বিবৃতিবাচক বাক্য। বিবৃতিবাচক বাক্যটা কীরকম? এটা হচ্ছে সাধারণভাবে কোনো বিবরণ প্রকাশ পায় যেসব বাক্যে, সেগুলোকে বিবৃতিবাচক বাক্য বলে। যেমন আগামীকাল স্কুলে একজন বিশেষ অতিথি আসবেন, এখানে কিন্তু সাধারণভাবে একটা বিবরণ প্রকাশ পেয়েছে, সেজন্য এই বাক্যটা হচ্ছে একটা বিবৃতিবাচক বাক্য। তারপর 2 নম্বরে আছে দেখো প্রশ্নবাচক। এখন প্রশ্নবাচক বাক্যটা তো আমি কিছুক্ষণ আগে তোমাদের বলেছি যে কারো কাছ থেকে কিছু জানার জন্য যে সকল বাক্য বলা হয় সেগুলোই হচ্ছে প্রশ্নবাচক বাক্য। যেমন তুমি কি জানো কালকে আসবেন স্কুলে? একজন একজনকে প্রশ্ন করছে যে তুমি কি জানো কাল কে আসবেন স্কুলে? এরকমভাবে তোমরাও একে অন্যকে প্রশ্ন করো না অনেক সময়, যে আজকের বাংলা ক্লাসটি কখন হবে, অথবা আজকের
ক্লাসের টপিক কি, এই যে এই ধরনের প্রশ্ন করা, এগুলি হচ্ছে প্রশ্নবাচক বাক্য। এখানে আমাদের 4 ধরনের বাক্যের বর্ণনা দেওয়া আছে। একটা হচ্ছে বিবৃতিবাচক বাক্য, একটা হচ্ছে প্রশ্নবাচক বাক্য, এবং আরেকটা হচ্ছে অনুজ্ঞাবাচক বাক্য এবং আবেগবাচক বাক্য। তারপর দেখো 3 নম্বরে আছে অনুজ্ঞাবাচক বাক্য। এটা কেমন? আদেশ, নিষেধ, অনুরোধ, প্রার্থনা ইত্যাদি বোঝাতে অনুজ্ঞাবাচক বাক্য হয়। যেমন তোমরা সবাই কাল স্কুলে উপস্থিত থাকার চেষ্টা করো। এই যে এটা কি বলেছে, এটা কিন্তু একটা আদেশ দিয়েছে। ধরো শিক্ষক শিক্ষার্থীদেরকে আদেশ দিয়েছে যে তোমরা সবাই কাল স্কুলে উপস্থিত থাকার চেষ্টা করো। যেমন আমি তোমাদেরকে বললাম যে নেক্সট ক্লাস তোমাদের কবে? শনিবারে। তো আমি তোমাদের সবাইকে একটা আদেশ দিলাম বা অর্ডার করলাম যে তোমরা সবাই শনিবারে অবশ্যই পরীক্ষায় অংশগ্রহণ করবে। এটা কিন্তু এক ধরনের একটা অনুজ্ঞাবাচক, আমি তোমাদেরকে আদেশ করলাম। তাছাড়াও রয়েছে নিষেধ করলাম। যেমন ধরো নিষেধ বাক্যটা কীরকম হয়, যে আমি তোমাদেরকে নিষেধ করলাম যে এই যে একটু আগে আমি তোমাদেরকে বললাম যে কেউ ক্লাসে ইন্টারাক্ট করবে না, ক্লাসে বিরক্ত করবে না, ঠিক আছে? এটা কিন্তু এক ধরনের নিষেধ। এটা হচ্ছে নিষেধ শুধু একটা অনুজ্ঞাবাচক বাক্য। তারপর অনুরোধ করলাম, যেমন ধরো আমি একটু বললাম যে দয়া করে কেউ ক্লাসে হট্টগোল করো না, বা দয়া করে কেউ আমাকে ক্লাস নেওয়ার সময় বিরক্ত করো না। এই যে আমি দয়া করে যোগ করলাম, এটাই কিন্তু হচ্ছে এক ধরনের একটা অনুরোধ। এটা হচ্ছে অনুরোধের অনুজ্ঞাবাচক বাক্য। তারপর আমরা প্রার্থনা করলাম কোনো কিছু, ধরো আমরা অনেক সময় অনেক কিছু দোয়া করি না, যে আল্লাহ আমাদের পিতা মাতাকে সুস্থ রাখবেন, বা আমাদের পরীক্ষার জন্য অনেক সময় আমরা আল্লাহ তাআলার কাছে চেয়ে থাকি। এই যে প্রার্থনার সূচক যে ব্যাপারগুলো, এগুলো হচ্ছে কিন্তু অনুজ্ঞাবাচক বাক্য। সবাই কি বুঝতে পারছো যে বিবৃতিবাচক বাক্য, প্রশ্নবোচক বাক্য এবং অনুজ্ঞাবাচক বাক্যটা কি? জি ম্যাম। বাকি আচ্ছা, তোমরা কি আমাকে একটা এরকম অনুজ্ঞাবাচক বাক্য বলতে পারো কেউ? জি। বলো তো শুনি। আমার জন্য এক গ্লাস পানি নিয়ে এসো। হুম, এটা তাহলে কি ধরনের অনুজ্ঞাবাচক বাক্য? এটা কি আদেশ, নাকি নিষেধ, নাকি প্রার্থনা, না অনুরোধ? অনুরোধ। এটা কিন্তু এক ধরনের আদেশ বোঝালো। অনুরোধ হলে হতো যে দয়া করে, বা হতো আমার জন্য কি এক গ্লাস পানি আনবে, এটা হতো প্রশ্নসূচক। তো আদেশ সূচক হয়েছে। তুমি যেটা বলেছো যে আমার জন্য এক গ্লাস পানি আনো, এটা একটু আদেশ সূচক হয়েছে। আচ্ছা, অন্য একজন বলো, প্রশ্নবাচক একটা বাক্য বলো, অন্য কেউ একজন। তুমি দয়া করে ঠিক সময়ে ঘুমাবে। এটা হচ্ছে অনুজ্ঞাবাচক। এটা অনুরোধ করলে তুমি, যে তুমি দয়া করে ঠিক সময় ঘুমাবে, এটা একটা অনুজ্ঞাবাচক, তুমি অনুরোধ করেছো। তো এবার তোমরা প্রশ্নবাচক একটা বাক্য বলো তো কিরকম হয়। ইন্দ্রনীল, তুমি কি রেসপন্স করছো না কেন ক্লাসে? ইন্দ্রনীল, ক্লাসে রেসপন্স করছো না কেন? শুনতে পাচ্ছ না? ক্লাসে কোনো মনোযোগ নেই। ক্লাসে অবশ্যই নেই, কিন্তু শুধু একটু পরে এটা বুঝতে পারছি না, সেটা বুঝতে পারছি না। নাজিহা, নওফা আর হচ্ছে শারিয়া, শাকিব, বুঝতে পারছো? জি ম্যাম। তোমরা আছো ক্লাসে, কিন্তু ইন্দ্রনীল সে কোথায় গেছে? সে একটু পরে এসে বলবে সে বুঝতে পারছে না। তো এই জিনিসগুলো আসলে ইন্টারাপ্ট। যদি কেউ ক্লাসে না এসে পরে বলে যে বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, দেখো তো অনুজ্ঞাবাচক বাক্যটা পড়লাম। তারপরে হচ্ছে আমাদের 4 নম্বরে আছে আবেগবাচক বাক্য। আবেগবাচক বাক্যটা কেমন? কোনো কিছু দেখে বা শুনে অবাক হয়ে যে ধরনের বাক্য তৈরি হয় সেগুলোকে আবেগবাচক বাক্য বলে। যেমন দারুণ, তুমি সময় মতো আসতে পেরেছো। এই যে একটা আবেগ প্রকাশ হলো না, যে দারুণ তুমি সময় মতো আসতে পেরেছো। যেমন তোমাদের রেজাল্ট দেখে আমি যদি বলি যে বাহ নাজিহা, নওফা, তুমি তো ভীষণ ভালো করেছো, এটা কিন্তু খুবই একটা আবেগ প্রকাশ করলাম, আনন্দিত হলাম, তাই না? তারপর আমি বললাম বাহ শাহরিয়ার, শাকিল, তুমি তো বেশ ভালো করেছো পরীক্ষায়। তো এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু হচ্ছে আবেগবাচক। যেমন ইন্দ্রনীলকে যদি আবার আমি বলি, আহা ইন্দ্রনীল, তুমি আমার ক্লাসে ব্যাঘাত ঘটাচ্ছ,
এটাও কিন্তু একটা আবেগ, একটা বিরক্তিসূচক ব্যাপার। ঠিক আছে, সে যদি ক্লাসে ইন্টারাপ্ট করে তখন আমি এরকম ভাবে বলবো। তো ব্যাপারটা হচ্ছে এটাই হচ্ছে আবেগবাচক। তোমরা এরকম আবেগবাচক আমাকে একটু বলো শুনি। বাহ, তোমরা সে কি আমি খুব সুন্দর এঁকেছে। হ্যাঁ, বা সে খুব সুন্দর এঁকেছে, এটা কিন্তু এক ধরনের আবেগবাচক একটা বাক্য, যে সে খুব সুন্দর এঁকেছে। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারছি তাই না যে বাক্যগুলি আসলে কিরকম হয়। তারপর পেজে দেখো বলেছে যে বিভিন্ন ধরনের বাক্য খুঁজি। সুখী মানুষ নাটকটি থেকে 4 ধরনের বাক্য খুঁজে বের করো। সুখী মানুষ আমরা পড়িনি, কিন্তু বলা হয়েছে যে সুখী মানুষ থেকে বিবৃতিবাচক বাক্য, প্রশ্নবাচক বাক্য, অনুজ্ঞাবাচক বাক্য এবং আবেগবাচক বাক্য খুঁজে বের করতে। যেহেতু আমরা সুখী মানুষ পড়িনি, এখন আমরা সুখী মানুষটা একটু পড়ব। ঠিক আছে, এবং সুখী মানুষ থেকে আমরা আবেগবাচক, বিবৃতিবাচক, অনুরোধবাচক, প্রশ্নবাচক প্রশ্নগুলি, বাক্যগুলি বের করব। ঠিক আছে, তোমরা সবাই 14 ম্যাম, সুখী পৃষ্ঠায় মানুষ চলে যাও। আমরা সবাই 14 পৃষ্ঠায় চলে যাও। ম্যাম পড়ে শোনাবো? পড়ে শোনাবে? আচ্ছা, পড়ো। আচ্ছা, প্রথম শোনো দৃশ্য। শোনো, মিস একটু শুরু করে দিচ্ছি, তারপর মিস বললে পড়বে। ঠিক আছে, মিস আগে একটু শুরু আচ্ছা। করি, চরিত্রগুলো আগে একটু বলে নিই তোমাদেরকে, তাহলে বুঝতে পারবে। কারণ নাটকের চরিত্র কি কি আছে, নাটকটা সুখী মানুষ, এটা লিখেছে মমতাজউদ্দিন আহমদ। নাটকের চরিত্র কি কি আছে? মোড়ল আছে, তার বয়স 50। কবিরাজ আছে, তার বয়স 60। শোনো, এগুলি কিন্তু এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, মিস যখন পরের ক্লাসে আমাদের কোশ্চেন করব তখন কিন্তু এই ধরনের প্রশ্ন মিস করব, যে রহমত সাহেবের বয়স কত, হাসুর বয়স কত। এগুলি অবশ্যই খাতায় নোট করে রাখতে পারো, বা তোমরা বইয়ে একটা কোনো কালার পেন দিয়ে কালার করে রাখতে পারো। এগুলো কিন্তু এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। তো মোড়লের বয়স 50 বছর, কবিরাজ বয়স 60, হাসুর বয়স হচ্ছে 45, রহমত হচ্ছে 20, এবং একজন লোকের কথা বলা হয়েছে, এই প্রবন্ধে একজন লোকও আছে, সেই লোকের বয়স হচ্ছে 40। তো দেখো, এবার হচ্ছে প্রথম দৃশ্য। মোড়লের অসুখ, বিছানায় শুয়ে ছটফট করছে। কবিরাজ মোড়লের নাড়ি পরীক্ষা করছে। মোড়লের আত্মীয় হাসু মিয়া আর মোড়লের বিশ্বাসী চাকর রহমত আলী অসুখ নিয়ে কথা বলছে। কে অসুখ, কার অসুখ? মোড়লের অসুখ। বিছানায় শুয়ে ছটফট করছে কবিরাজ। কে মোড়লের নাড়ি পরীক্ষা করছে? কবিরাজ মোড়লের নাড়ি পরীক্ষা করছে। মোড়লের আত্মীয় হাসু মিয়া। হাসু মিয়া কে? হাসু মিয়া হচ্ছে মোড়লের আত্মীয়। আর মোড়লের বিশ্বাসী চাকরকে বলো তো? রহমত আলী। হ্যাঁ, রহমত আলী হচ্ছে মোড়লের বিশ্বাসী চাকর। তারপর দেখো, হাসু, রহমত ও রহমত আলী। রহমত, শুনছি। হাসু রহমত এবং রহমত আলীকে ডাকছে। রহমত বলল যে শুনছি। হাসু বলছে, ভালো করে শোনো, ওই কবিরাজ যতই নারী দেখুক তোমার মোড়লের নিস্তার নেই। কি বললো? ভালো করে শোনো, ওই কবিরাজ যতই নারী দেখুক তোমার মোড়লের নিস্তার নেই, মানে তোমার মোড়লের কোনো শান্তি আসবে না, তার কোনো, মোড়ল নিতান্তই পড়লে বুঝতে পারবে যে মোড়ল হচ্ছে নিতান্ত একজন খারাপ মানুষ। হাসুর চোখে মোড়ল একজন খারাপ মানুষ, লোভী মানুষ। ঠিক আছে, তো সেজন্য সে বলেছে যে ওই কবিরাজ যত করুক, নারী দেখুক, তোমার মোড়লের নিস্তার নেই। কথাটি কাকে বলেছে? রহমতকে বলেছে। এটা কিন্তু একটা প্রশ্ন যে হাসু কাকে এই কথাটি বলেছে। কবিরাজ যতই নারী দেখুক তোমার মোড়লের নিস্তার নেই, এই কথাটি হাসু কাকে সম্বোধন করে বলেছে? রহমত আলীকে কিন্তু বলেছে হাসু। তারপর রহমত বলেছে, অমন ভয় দেখাবেন না, তাহলে আমি হাউমাউ করে কাঁদতে লেগে যাব। হাসু বলছে, কাঁদো, মন উজাড় করে কাঁদো, তোমার মোড়ল একটা কঠিন লোক। এই যে এখানে যে বলছে যে তোমার মোড়ল একটা কঠিন লোক, এটাই কিন্তু হচ্ছে একটা বিবৃতিবাচক বাক্য। ঠিক আছে, যে বললো তোমার মোড়ল একটা কি লোক, তোমার মোড়ল একজন কঠিন লোক, এটা হচ্ছে একটা বিবৃতিমূলক বাক্য। এখান থেকে এটা বের করে ফেলেছো না তোমরা? বইয়ের পাশে লিখে রাখতে পারো যে এটা হচ্ছে একটা বিবৃতিমূলক বাক্য। তারপর বলেছে, আমাদের সুবর্ণপুরের মানুষকে বড় জ্বালিয়েছে।
কি বলেছে? হাসু বলছে যে তাদের হাসুদের সুবর্ণপুরের মানুষকে এই এই মোড়ল প্রচুর জ্বালিয়েছে। এর গরু কেড়ে এর গরু কেড়ে তার ধান লুট করে তোমার মোড়ল আজ ধনী। মানে এজন ওজনের এটা সেটা নিয়ে মোড়ল আজকে অনেক রিচ হয়ে গেছে, মানে ধনী হয়ে গেছে। এটাই বলছে হাসু। মানুষের কান্না দেখলে হাসে, মানে মোড়ল মানুষের কান্না দেখলে হাসে। রহমত বলছে তাই বলে মোড়লের ব্যারাম ভালো হবে না কেন? রহমত বলছে যে তাই বলে মোড়লের অসুখ, ব্যারাম মানে কি? অসুখ। তখনকার মানুষ এই ধরনের বাংলাগুলি ব্যবহার করতো, খুব বেশি শুদ্ধ ভাষা ব্যবহার করতো না। তো বলেছে কি তাই বলে কি মোড়লের ব্যারাম ভালো হবে না কেন? এটা কি ধরনের বাক্য বলো তো, দেখি বলতে পারো কিনা? প্রশ্নবাচক। ইয়েস, এটা হচ্ছে একটা প্রশ্নবাচক বাক্য। কে বলছে তাই বলে মোড়লের ব্যারাম ভালো হবে না কেন? এটা রহমত আলী বলছে, প্রশ্ন করছে। তখন তখন হাসু কি বলল? হাসু বলল যে হবেই না তো, মোড়ল যে অত্যাচারী পাপী। কি বলেছে? হবেই না তো, মোড়ল যে অত্যাচারী পাপী। এটাও একটা বিবৃতিবাচক বাক্য, ঠিক আছে? এটাও তোমরা কিন্তু লিখে রাখতে পারো। কেন? কারণ কোনো জিনিসের যখন কোনো বিবরণ প্রকাশ পায় তখন সেটা কিন্তু বিবৃতিবাচক বাক্য হয়। যেমন এখানেও একটা তোমার বিবৃতি বা একটা বিবরণ হয়েছে যে মোড়ল যে অত্যাচারী পাপী, এটা একটা বিবরণ হলো না? একজন মানুষ সম্পর্কে মোড়ল সম্পর্কে একটা বিবরণ হলো না? তো এটা কিন্তু একটা বিবৃতিবাচক বাক্য আমরা বলতেই পারি। তোমরা কি বুঝতে পারছো মিস যে খুঁজে খুঁজে বাক্যগুলি বের করছি এই বিষয়টা? জি ম্যাম। জি। ঠিক আছে। মনের মধ্যে অশান্তি থাকলে ঔষধে কাজ হয় না, দেখে নিও মোড়ল মরবে। এটা কি বলছে? হাসু বলছে মনের মধ্যে অশান্তি থাকলে ঔষধে কাজ হয় না, দেখে নিও মোড়ল মরবে। তারপর রহমত বলছে আর আজে বাজে কথা বলবেন না, আপনি বাড়ি যান। এই যে এটা বললো না, আপনি বাড়ি যান, এখানে একটা ক্ষোভ প্রকাশ পেয়েছে, তার প্রতি একটু বিরক্তি হয়েছে। এটাই হচ্ছে একটা আবেগবাচক বাক্য, তাই না? এই যে বলেছে আর আজে বাজে কথা বলবেন না, আপনি বাড়ি যান, এটা হচ্ছে একটা কি, এটা হচ্ছে একটা আবেগবাচক বাক্য। কবিরাজ বলছে এত কোলাহল করো না, আমি রুগীর নাড়ি পরীক্ষা করছি। কবিরাজ বলছে এত কোলাহল মানে কি, এত আওয়াজ বা এত শোরগোল করো না, আমি তো রুগীর নাড়ি দেখছি, নাড়ি পরীক্ষা করছি। রহমত ও কবিরাজ, নারী কি বলছে, মুরুল বাঁচবে তো? রহমত এটা কিন্তু কাকে, কবিরাজকে প্রশ্ন করেছে যে ও কবিরাজ, নারী কি বলছে, মুরুল বাঁচবে তো? একটা প্রশ্ন করেছে। কবিরাজ বলছে মূর্খের মতো কথা বলো না। তো কবিরাজ এই কথাটি কাকে বলল যে মূর্খের মতো কথা বলো না, এটি কাকে বলেছে কবিরাজ বলো তো? রহমতকে। হ্যাঁ, রহমত রহমতকে। আলীকে বলেছে। রহমত আলীকে বলেছে যে কি মূর্খের মতো কথা বলো না, মানুষ এবং প্রাণী অমর নয়। অর্থাৎ কবিরাজ বলছে যে রহমত আলী মূর্খের মতো কথা বলো না, মানুষ এবং প্রাণী অমর নয়, মানে তারা আজীবন বাঁচবে না। আমরা জানি না একটা কথা যে ম্যান ইজ মর্টাল, অর্থাৎ মানুষ মরণশীল। তো মানুষ এবং প্রাণী কেউই কিন্তু অমর নয়, এমন নয় যে তারা আজীবন বাঁচবে, মারা যেতেই হবে আজ হোক বা কাল। এটাই বলেছে কবিরাজ। আমি যা বলি মনোযোগ দিয়ে তাই শ্রবণ করো। সে রহমত আলীকে বলছে আমি যা বলছি মনোযোগ দিয়ে সেটাই শোনো। শ্রবণ করা মানে কি? শোনা। এই যে একটা বাক্য, আমি যা বলি মনোযোগ দিয়ে তাই শ্রবণ করো, এটা কি ধরনের বাক্য বলো তো? বিবৃতি। না, এটা কিন্তু বিবৃতিমূলক বাক্য হচ্ছে না। অনুজ্ঞাসূচক। হ্যাঁ, এটা হচ্ছে একটা অনুজ্ঞাসূচক বাক্য। কি বলছে? এটা একটা অনুজ্ঞাসূচক বাক্য, যে অনুজ্ঞাসূচকের মধ্যে আদেশ প্রকাশ পেয়েছে যে মনোযোগ দিয়ে তাই শ্রবণ করো। তারপর হাসু বলছে আমাকে বলুন, মোড়ল আমার মামাতো ভাই। হাসু কি বলল? আমাকে বলুন। হাসু জানতে চায় আর কি, যে আমাকে বলুন, মোড়ল আমার মামাতো ভাই। এটা হচ্ছে একটা বিবৃতিবাচক বাক্য। যেহেতু একজন মানুষ সম্পর্কে আমরা একটু আগে পড়ছি যে কোনো জিনিস কোনো মানুষ সম্পর্কে যখন একটু বিবরণ প্রকাশ পায়, সম্পর্ক এই ধরনের প্রকাশ পেয়েছে এখানে, যে মোড়ল আমার মামাতো ভাই। তো এটা হচ্ছে একটা বিবৃতিবাচক বাক্য। হাসু বলেছে আমাকে বলুন, মোড়ল আমার মামাতো ভাই। রহমত বলছে মোড়ল আমার মনিব। মনিব মানে কি? মোড়ল হচ্ছে রহমত আলীর মালিক। যেহেতু আমরা প্রথমে দেখেছি না যে মোড়ল রহমত আলী হচ্ছে মোড়লের বিশ্বস্ত চাকর। তো রহমত আলী বলছে কি মোড়ল আমার মনিব, মোড়ল আমার মালিক। কবিরাজ বলছে এই নিষ্ঠুর মোড়লকে যদি বাঁচাতে চাও তাহলে একটি কঠিন কর্ম করতে হবে। কবিরাজ বলছে এই নিষ্ঠুর মোড়লকে যদি বাঁচাতে চাও তাহলে একটা কঠিন কর্ম মানে কি? কাজ, একটা কঠিন কাজ করতে হবে।
পরে হাসু জিজ্ঞেস করছে কি বাঘের চোখ আনতে হবে? এটা কিন্তু একটা প্রশ্ন, তাই না? এটা একটা প্রশ্নবাচক বাক্য। হাসু এই কথাটি কাকে বলেছে, কাকে জিজ্ঞেস করেছে বলো তো? কবিরাজকে। হ্যাঁ, কবিরাজকে। কবিরাজ, কবিরাজকে। হাসু এই প্রশ্নটা ছুড়ে দিয়েছে কবিরাজের কাছে। কবিরাজ তখন কি বলছে, আরো কঠিন কাজ। তখন রহমত আলী বলছে, হিমালয় পাহাড় তুলে আনবো? এটাও কিন্তু এক ধরনের প্রশ্নবাচক বাক্য, তাই না? হ্যাঁ হিমালয় হ্যাঁ। পাহাড় তুলে আনবো? কবিরাজ বলছে, পাহাড় সমুদ্র চন্দ্র নক্ষত্র কিছুই আনতে হবে না। মোড়ল বলছে, আর সহ্য করতে পারছি না, ঝুলে গেল, হাড় ভেঙে গেল, আমাকে বাঁচাও। অর্থাৎ তার শরীরে যন্ত্রণা হচ্ছে, তো সে এটাই বলছে, আর সহ্য করতে পারছি না, জ্বলে গেল, সে এটা বলছে। তারপর কি হলো দেখো, হাড় ভেঙে গেল, আমাকে বাঁচাও, তার যন্ত্রণা ভেতরে হচ্ছে, সেটাই বলছে। কবিরাজ বলল, শান্ত হও, ও রহমত মোড়লের মুখে শরবত ঢেলে দাও। এটা কিন্তু একটা আদেশ, ঠিক আছে? ও রহমত মোড়লের মুখে শরবত ঢেলে দাও। কবিরাজ বলছে যে শান্ত হও, তারপর রহমতকে বলছে, ও রহমত মোড়লের মুখে শরবত ঢেলে দাও, আদেশ করেছে, অনুজ্ঞাবাচক একটা বাক্য। রহমত মোড়লকে শরবত দিচ্ছে। হাসু, ওই মোড়ল জোর করে আমার মুরগি জবাই করে খেয়েছে, আমি আজ মুরগির দাম নিয়ে ছাড়বো। হাসুর অনেক বেশি আর কি খ্যাপা একটু মোড়লের উপরে, কারণ মোড়ল অনেক লোভী ছিলেন। তো হাসু বলছে কি যে ওই মোড়ল জোর করে আমার মুরগি জবাই করে খেয়েছে, আমি আজ মুরগির দাম নিয়েই ছাড়বো। মোড়ল বলছে, ভাই হাসু, এদিকে আসো, আমি সব দিয়ে দেব, আমাকে শান্তি এনে দাও। আচ্ছা, কি বলছে দেখো, যে ভাই হাসু, আমি সব কি বলছে, বলছে ভাই হাসু এদিকে আসো, আমি সব দিয়ে দেব, আমাকে শান্তি এনে দাও। এটা বলছে মোড়ল, আমাকে শান্তি এনে দাও। তারপর এটা হচ্ছে একটা অনুজ্ঞাবাচক, অনুরোধ করছে যে আমাকে শান্তি এনে দাও, ঠিক আছে? এটা বলছে কে, মোড়ল। কবিরাজ বলছে, মোড়ল তুমি কি আর কোনোদিন মিথ্যা কথা বলবে? কবিরাজ মোড়লকে জিজ্ঞেস করছে। এটা একটা প্রশ্ন না? কবিরাজ কাকে জিজ্ঞেস করছে বলো তো? মোড়লকে কি জিজ্ঞেস মোড়ল, করছে? প্রশ্ন জিজ্ঞাসা আর করছে। কোনোদিন মিথ্যা বলবে? হ্যাঁ, তুমি কি আর কোনোদিন মিথ্যা বলবে? তখন মোড়ল কি বলেছে জানো? তখন মোড়ল বলেছে, না, আমি আর বলবো না, এই তোমার মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করছি, আর কোনো দিন মানুষের উপর জবরদস্তি করব না, আমাকে ভালো করে দাও। এই যে এই জিনিসগুলো, এই যে বলছে আমাকে ভালো করে দাও, এগুলো কিন্তু অনুজ্ঞাবাচক এক ধরনের, ঠিক আছে? আবেগ প্রকাশ হচ্ছে। কবিরাজ, লোভে পাপ, পাপে মৃত্যু, আর কোনোদিন লোভ করবে? কি বলেছে, যে লোভে পাপ, পাপে মৃত্যু, আর কোনোদিন লোভ করবে, প্রশ্ন করেছে। কবিরাজ বলছে, তাহলে মনের সুখ, তখন মোড়ল বলছে কি, না, লোভ করব না, অত্যাচার করব না, আমাকে শান্তি দাও, সুখ দাও। কবিরাজ বলছে, তাহলে মনের সুখে শুয়ে থাকো, আমি ঔষধের কথা চিন্তা করি। এই যে আদেশ করলো আর কি, যে আমার তাহলে মনের সুখে শুয়ে থাকো, আমি ঔষধের কথা চিন্তা করি। মোড়ল বলছে, সুখ কোথায় পাবো, আমাকে সুখ এনে দাও। মোড়ল বলছে, সুখ কোথায় পাবো, এই প্রশ্নটা করছে কাকে, কবিরাজকে। কবিরাজকে বলছে যে সুখ কোথায় পাবো। আচ্ছা, এই যে লোভে বা পাপে মৃত্যু গেল না একটু আগেই, এটা একটা কিন্তু বিবৃতিবাচক বাক্য। এই যে একটা বিবরণ, লোভে পাপ, পাপে মৃত্যু, এই নিয়ে কিন্তু একটা ভাব সম্প্রসারণ আছে। তো এটা বেশ একটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা লাইন, যে লোভে পাপ, পাপে মৃত্যু, এটা এক ধরনের বিবৃতিবাচক বাক্য, এটা দিয়ে একটা বিবরণ বুঝিয়েছে। এই কথাটা মানে বাক্যটা ছোট, কিন্তু এটার অর্থটা কিন্তু অনেক গভীর। আমরা যখন লোভ করি তখন এটা কিন্তু একটা পাপ, লোভ করা এক ধরনের পাপ। যেমন মোড়ল, ওই যে হাসু বলছিল যে তার মুরগি করে খেয়েছে, জোর করে জবাই করে খেয়েছে, তো একটা ক্ষোভ। তো মোড়ল একজন লোভী মানুষ ছিল, তাছাড়া মোড়ল মিথ্যা কথা বলতেন, তাই না? তো এই যে ব্যাপারগুলো, তো এটা হচ্ছে লোভে পাপ, পাপে মৃত্যু। এবং দেখো আজকে লোভের ফলস্বরূপ তাকে কি ভোগ করতে হচ্ছে, কত কষ্ট ভোগ করতে হচ্ছে, যন্ত্রণা ভোগ করতে হচ্ছে। এই বলা হয়েছে লোভে বা পাপে মৃত্যু, এটা একটা বিবৃতিবাচক বাক্য। তারপর দেখো, মোড়ল বলছে, সুখ কোথায় পাবো, আমাকে সুখ এনে দাও। সুখ কোথায় পাবো, এটা প্রশ্ন করেছে, প্রশ্নবাচক বাক্য। হাসু বলছে, অন্যের মনে দুঃখ দিলে কোনোদিন সুখ পাবে না। হাসু বলছে কি, অন্যের মনে দুঃখ দিলে আর কোনোদিন সুখ পাবে না। তখন মোড়ল বলছে, আমার কত টাকা,
কত বড় বাড়ি, আমার মনে দুঃখ কেন? এই যে বলছে না আমার কত টাকা, কত বড় বাড়ি, এটা হচ্ছে একটা আবেগবাচক বাক্য। ঠিক আছে, তার আবেগ প্রকাশ পাচ্ছে এখানে। আমার কত টাকা, কত বড় বাড়ি, আমার দুঃখ কেন? তো প্রথম সেন্টেন্সটাতে হচ্ছে আবেগবাচক বাক্য, এবং পরের সেন্টেন্সটা হচ্ছে কিন্তু প্রশ্নবাচক বাক্য, যে আমার মনে দুঃখ কেন, আমার কত টাকা কত বাড়ি, কিন্তু আমার মনে দুঃখ কেন? কবিরাজ তখন বলছে কি যে চুপ করো, যত কোলাহল করবে ততই দুঃখ বাড়বে। হাসু, এদিকে আসো, আমার কথা শ্রবণ করো। মোড়লের ব্যামো ভালো হতে পারে যদি আজ রাত্রের মধ্যেই, একটা কিন্তু পজ রেখেছে, বলেনি, পুরো কথাটা শেষ করেনি। কবিরাজ কি বলেছে? চুপ করো, যত কোলাহল করবে তত দুঃখ বাড়বে। অর্থাৎ যত বেশি এই চেঁচামেচি করবে, এই অতিরিক্ত কথা বলবে, দুঃখ ততই বাড়বে। হাসু, এদিকে আসো, আমার কথা শ্রবণ করো। এটা কাকে আদেশ দিয়েছে কবিরাজ বলো তো? এটা যদি একটা প্রশ্ন আসে যে কবিরাজ কাকে আদেশ দিয়েছে আমার কথা শ্রবণ করো, হাসুকে আদেশ হাসুকে। দিয়েছে। হ্যাঁ, হাসুকে আদেশ দিয়েছে। হাসু, আমার কথা শ্রবণ করো। মোরলের ব্যায়ামও ভালো হতে পারে যদি আজ রাত্রের মধ্যেই, মোরলের ব্যায়ামও ভালো হতে পারে যদি আজ রাতের মধ্যেই কি? তখন রহম প্রশ্ন করছে যদি কি। তো এই যে যদি কি, এটা হচ্ছে একটা প্রশ্নবাচক। যদি কি, কবিরাজ যদি আজ রাত্রের মধ্যেই, এখনো তিনি সমাপ্ত করেননি, তখন হাসু আবার জিজ্ঞেস করছে কি করতে হবে, প্রশ্নবাচক বাক্য। কবিরাজ বলছে যদি একটু ফতোয়া সংগ্রহ করতে পারো। রহমত বলছে ফতুয়া? কবিরাজ হ্যাঁ, জামা। এই যে বলেছে যে হ্যাঁ জামা, এটা কিন্তু এক ধরনের একটা আবেগবাচক বাক্য। ঠিক আছে, এই জামা হবে একজন সুখী মানুষের, এই জামা হবে একজন সুখী মানুষের। তার জামাটা মোড়লের গায়ে দিলে তৎক্ষণাৎ তার হাড় মর্মর রোগ ভালো হবে। অর্থাৎ কবিরাজের যে হাড় মর্মর রোগ বা হাড় ব্যথার যে রোগটা, এটা কিভাবে ভালো হবে? যদি মোড়লের গায়ে ওই সুখী মানুষের জামাটা যদি দেওয়া হয়, তখন সেক্ষেত্রে কিন্তু কি হবে? মোড়লের অসুখটা ভালো হবে। ঠিক আছে, গায়ে দিলে তৎক্ষণাৎ তার হাড় মর্মর রোগটা ভালো হয়ে যাবে। তখন রহমত বলছে এ তো খুব সোজা, এ তো খুব সোজা ওষুধ। কবিরাজ বলছে সোজা নয়, খুব কঠিন কাজ। যাও, সুখী মানুষকে খুঁজে দেখো। সুখী মানুষের জামা না হলে অসুখী মোড়ল বাঁচবে না। বলছে একজন সুখী মানুষেরই জামা লাগবে, একজন সুখী মানুষেরই জামা যদি না পাওয়া যায়, তাহলে কিন্তু অসুখী মোড়ল বাঁচবে না। তো এই যে একটা প্রশ্ন এখানে, সুখী মানুষের জামা না হলে অসুখী মোড়ল বাঁচবে না, এই কথাটি কবিরাজ কাকে বলেছেন? রহমতকে। হ্যাঁ, রহমতকে বলেছে যে কি করলে সোজা নয়, খুব কঠিন কাজ, যাও সুখী মানুষকে খুঁজে দেখো। সুখী মানুষের জামা না হলে অসুখী মোড়ল বাঁচবে না। মোড়ল বলছে আমি বাঁচবো, জামা এনে দাও, 1000 টাকার বকশিস দেব। কি বলছে? যে আমাকে জামা এনে দাও, আমি বলছি কি আমাকে, আমি বাঁচবো, আমাকে জামা এনে দাও, 1000 টাকা বকশিস দেবো। বকশিস মানে কি? ওই যে যে পারিশ্রমিকটা দেবে, যদি ওই সুখী মানুষের জামা এনে দিতে পারে তাহলে তাকে বকশিস দেবে খুশি হয়ে। ঠিক আছে, এটা মোড়ল বলছে। তারপর দ্বিতীয় দৃশ্যে দেখো কি বলছে, বনের ধারে অন্ধকার রাতে চাঁদের ম্লান আলো, মানে কি চাঁদের যে একটা মলিন আলো, এটাই বুঝিয়েছে। বনের ধারে অন্ধকার রাতে চাঁদের ম্লান আলো, ছোট একটি কুড়ি ঘরের সামনে হাসুমিয়া ও রহমত গালে হাত দিয়ে ভাবছে। এগুলো দেখো, ছোট একটি কুড়ে ঘরের সামনে হাসুমিয়া গালে হাত দিয়ে ভাবছে। তো যদি জিজ্ঞেস করি যে ছোট কুড়ে ঘরের সামনে গালে হাত দিয়ে কে কে ভাবছিল বলো তো? হাসু মিয়া ও রহমত আলী। হ্যাঁ, হাসুমিয়া এবং রহমত আলী। রহমত বলছে কি কি তাজ্জব কথা, 5 গ্রামে একজনও সুখী মানুষ পেলাম না, যাকেই ধরি বলে না ভাই আমি সুখী নই। মানে সুখটা আসলে এতটাও সহজলভ্য নয়, সুখটা আসলে খুবই কষ্টজনক ব্যাপার। দেখবে যে প্রতিটা মানুষের জীবনে অসুখ রয়েছে, মানে তারা একেবারে সুখী কোনো মানুষ নয়। এই যে আমি তুমি আমরা কেউই খুব বেশি সুখী নই, কোথাও না কোথাও আমাদের একটা অসুখী বা আমাদের একটা কষ্ট কিন্তু থেকেই যায়। তো সেটাই বললো আর কি, যে রহমত বলল কি তাজ্জব কথা, গ্রাম 5 গ্রামে একজনও সুখী মানুষ পেলাম না, যাকেই ধরি সেই বলে না ভাই আমি সুখী নই। হাসু বলছে আর তো সময় নেই ভাই, এখন 12টা। কি বলছে? এখন 12টা বাজে, আর তো সময় নেই ভাই, এখন 12টা।
সুখী মানুষ নেই, সুখী মানুষের জামাও নেই, মোড়ল তো তাহলে এবার মরবে। কি বললো? এটা হাসু বলেছে। তো এই উক্তিটি কে করেছে? যে সুখী মানুষ নেই, সুখী মানুষের জামাও নেই, মোড়ল তো তাহলে এবার মরবে, এটা বলেছে হাসু। তারপরে দেখো ও বলছে যে রহমত, আহারে আমরা এখন কি করব? এটা কি ধরনের বাক্য বলো তো? আবেগবাচক। আবেগবাচক তো পড়ে, এটা কিন্তু এক ধরনের অনুজ্ঞাবাচক, মানে বাক্যটাকে তো আমরা ডিফাইন করব অনুজ্ঞাবাচক দিয়ে। অনুজ্ঞাবাচকের পর এটা একটা আবেগ, ঠিক আছে? না সরি, এটা আবেগবাচক বাক্যই আসলে, মিস একটু ভুল বলে ফেলেছি। এটা হচ্ছে একটা আবেগবাচক বাক্য। আরে এখন কি করব? কোথায় একটা মানুষ পাবো যে কিনা, তখন হাসু বলছি কি, পাওয়া যাবে না, সুখী মানুষ পাওয়া যাবে না, সুখ বড় কঠিন জিনিস। এটা একটা বিবৃতিবাচক বাক্য। সুখ বড় কঠিন জিনিস, এই যে মিস একটু আগে বললাম না যে সুখী হওয়া কিন্তু এত সহজ না। প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু কিছু না কিছু দুঃখ রয়েছে, কেউ বলতে পারবে না যে সে সর্বোপরি একজন সুখী মানুষ। এটাই হাসু বলেছে যে পাওয়া যাবে না, সুখী মানুষ পাওয়া যাবে না, সুখ বড় কঠিন জিনিস। এ দুনিয়াতে ধনী বলছে আরও ধন দাও, ভিখারি বলছে আরও ভিক্ষা দাও, পিটুক বলছে আরও খাবার দাও, শুধু দাও আর দাও, সবাই অসুখী, কারো সুখ নেই। এ কথাটার মর্মার্থটা বুঝো। এই দুনিয়াতে ধনী বলছে আরও ধন দাও, মানে যাদের আছে, যাদের ধন দৌলত আছে, দালান কোঠা বাড়ি আছে, যাদের কাছে কাজ আছে, চাকরি আছে, তারা সবাই বলছে যে আরও ধন দাও, আমাদের অর্থ আছে, আমাদের আরও অর্থ লাগবে, আমাদের টাকা আছে, আমাদের আরও টাকা লাগবে। এর থেকে তারা অসুখী, তারাও সুখী না। ভিখারি বলছে কি আরও ভিক্ষা দাও, তারা যাই ভিক্ষা অর্জন করছে, যাই ভিক্ষা পাচ্ছে, তারা বলছে যে আরও ভিক্ষা দাও, আরও খাবার দাও, শুধু দাও আর দাও, সবাই অসুখী, কারো সুখ নেই। সবাই খালি একটা চাহিদা যে দাও আর দাও, কারোর কিন্তু সুখ নেই। রহমত বলছে কি, আমরাও বলছি মোরলের জন্য জামা দাও, আমাদের বকশিস দাও, আমরাও অসুখী। এই যে দেখো, রহমতও বলছে যে আমরাও তো বলছি মোরলের জন্য জামা দাও, আমাদের বকশিস দাও, আমরাও অসুখী। মানে তারা নিজেরাও কিন্তু সুখী নাই। যে রহমত আলী, তারপর বলো হাসু, তারাও সুখী না, তাই না? কারণ তারাও যে বকশিসটার জন্যই কিন্তু এত মানে কষ্ট করছে জামা জোগাড় করার জন্য। যে বকশিস পাবে বলেছে প্রথমে, যে বকশিস দেওয়া হবে, মোড়ল তাদেরকে আশ্বাস দিয়েছে, আশ্বস্ত করেছে যে তোমরা আমার জন্য সুখী মানুষের জামা এনে দাও, আমি কি করব, তোমাদেরকে বকশিস দেব, এটাই বলেছে। আমরাও অসুখী। তখন হাসু বলছে চুপ চুপ, ঘরের মধ্যে কে যেন কথা বলছে। এই যে চুপ চুপ, এটা কি ধরনের বাক্য বলতো? আবেগপূর্ণ। হ্যাঁ, এটা এক ধরনের আবেগবাচক বাক্য। চুপ চুপ করছে, এটা একটা এক ধরনের আবেগ প্রকাশ পেয়েছে, মানে থামতে বলছে। ঘরের মধ্যে কে যেন কথা বলছে। রহমত, ভূত নাকি? রহমত প্রশ্ন করলো যে ভূত নাকি, চলেন পালিয়ে যাই, ধরতে পারলে মাছ ভাজা করে খাবে। তা হাসু বলছে কি, এই যে ভাই, ঘরের মধ্যে কে কথা বলছে, বেরিয়ে এসো। হাসু এটা প্রশ্ন করছে, এই যে ভাই, ঘরের মধ্যে কে কথা বলছে, বেরিয়ে এসো। বেরিয়ে এসো এটা কিন্তু আবার একটা আদেশ সূচক বাক্য, ঠিক আছে? আদেশ করছে বেরিয়ে এসো। তখন রহমত বলছে কি, ভূতকে ডাকবেন না। রহমত হাসুকে বলছে ভূতকে ডাকবেন না। ঘর থেকে একজন লোক বেরিয়ে এলো। লোকটা বলছে, তোমরা কে ভাই, কি চাও? লোকটা কি প্রশ্ন করছে রহমত আর হাসুকে, তোমরা কে ভাই, কি চাও? হাসু বলছে কি, আমরা খুব দুঃখী মানুষ, তুমি কে? হাসু বলছে কি, আমরা খুব দুঃখী মানুষ, তুমি কে? ওই লোকটাকে প্রশ্ন করছে। আচ্ছা, লোকটার বয়স কত ছিল বলো তো? কিছুক্ষণ আগে যে বললাম আমি, বলো তো ওই লোকটার বয়স কত ছিল? 40 বছর। হুম, লোকটার বয়স ছিল 40 বছর। তোমরা কে ভাই, কি চাও? এটাই লোকটা বলছে। তখন হাসু বলছে কি, আমরা খুব দুঃখী মানুষ, তুমি কে? লোকটা বলছে, আমি একজন সুখী মানুষ। লোকটা কি বলছে, আমি একজন সুখী মানুষ। হাসু বলছে, যে বলল যে কি বললো হাসু,
তোমরা কে ভাই, কি চাও? আমরাও খুব দুঃখী মানুষ, তুমি কে? এই যে লোকটা বললো আমি একজন সুখী মানুষ, এটা একটা বিবৃতিবাচক বাক্য। হাসু বলল, হ্যাঁ, তোমার কোনো দুঃখ নাই? এই যে হাসু একটা দিল না, এক্সপ্রেশন দিল না যে এটার মানে কি? মানে হচ্ছে সে কিন্তু আবেগ আবেগবাচক একটা ব্যাপার, তাই না? এটা কিন্তু একটা আবেগবাচক বাক্য। তোমার কোনো দুঃখ নাই, এটা প্রশ্ন করছে ওই লোকটাকে, হাস্য প্রশ্ন করছে। লোকটা বলছে, না, সারাদিন বনে বনে কাঠ কাটি, সেই কাঠ বাজারে বেচি, যা পাই তাই দিয়ে চাল কিনি, ডাল কিনি। কি বলছে? না, সারাদিন বনে বনে কাঠ কাটি। লোকটা বলছে সে সারাদিন বনে কাঠ কাটে, সেই কাঠ বাজারে বেচি। সেই কাঠটা কি করে? বাজারে বেচে, যা পাই তা দিয়ে চাল কিনি, মানে যেটুক কাঠ কেটে সে যেটুক টাকা পায়, যা পায় সেটা দিয়ে সে কী করে? চাল কেনে, ডাল কেনে, মনের সুখে খেয়ে দে, গান গাইতে গাইতে শুয়ে পড়ে, এক ঘুমেই রাত কাবার। লোকটা এরকম বলছে। তখন হাসু বলছে কি বনের মধ্যে একলা ঘরে তোমার ভয় করে না যদি চোর আসে? এটা কি ধরনের বাক্য বলো তো? প্রশ্নবোধক। এটা একটা প্রশ্নবাচক বাক্য। হাসু বলছে কি বনের মধ্যে একলা ঘরে তোমার ভয় করে না যদি চোর আসে? তখন লোকটা বলছে কি চোর আমার কি চুরি করবে? লোকটা প্রশ্ন করছে হাসুকে যে চোর আমার কি চুরি করবে? হাসু বলছে, তোমার সোনা দানা, জামা জুতো। হাসু প্রশ্ন করছে লোকটাকে, কেন তোমার সোনা দানা, তোমার জামা জুতো চুরি করবে? লোকটি প্রাণ খুলে হাসি হাসছে। তখন রহমত বলল, হাহা করে পাগলের মতো হাসছো কেন ভাই? এটাও কিন্তু এক ধরনের একটা আবেগবাচক বাক্য, কারণ সে অবাক হলো না হাসিটা শুনে। এটা কি ধরনের বাক্য বলো তো, যে হাহা করে পাগলের মতো হাসছো কেন, এই কথাটা? কি ধরনের বাক্য এটা বলো? প্রশ্নবাচক। হুম না, প্রশ্নবাচক। এটা কিন্তু প্রশ্নবাচক না, এটা হচ্ছে এক ধরনের একটা আবেগবাচক বাক্য। সে অবাক হয়েছে, এখানে প্রশ্ন হবে না। হাহা করে হাসছো কেন ভাই? এটা কিন্তু বলে যে হাহা করে হাসছো কেন ভাই, এরকম কিছু না। মানে সে অবাক হয়েছে যে হাহা করে পাগলের মতো হাসছো কেন ভাই, মানে সে একটা আবেগ প্রকাশ করেছে, এটা হচ্ছে একটা আবেগ। সে অবাক হয়েছে যে লোকটা এরকম কথা শুনে কেন হাসছে। তো লোকটা বলছে, তোমাদের কথা শুনে হাসছি। চোরকে তখন বলবো, নিয়ে যাও, আমার যা কিছু আছে নিয়ে যাও। হাসু বলছে, তুমি তাহলে সত্যি সুখী মানুষ? হাসুও কিন্তু একটা অবাক করা একটা প্রশ্ন করেছে। এটাও কিন্তু একটা আবেগবাচক বাক্য, যে তুমি তাহলে সত্যিই সুখী মানুষ? তখন লোকটা বলল যে দুনিয়াতে আমার মতো সুখী কে? আমি সুখের রাজা, আমি মস্ত বড় বাদশাহ। লোকটা বলেছে কি দুনিয়াতে আমার মতো সুখী কে? এটা প্রশ্ন করেছে, হাসু এবং রহমতকে প্রশ্ন করছে, দুনিয়াতে আমার মতো সুখী কে? আমি সুখের রাজা। এটা আবার একটা বিবৃতিবাচক বাক্য। এই যে সে বলেছে যে আমি সুখের রাজা, এটা সে নিজের সম্পর্কে একটা বিবরণ দিল না, এই আমি সুখের রাজা এটা হচ্ছে একটা বিবৃতিবাচক বাক্য। আমি মস্ত বড় বাদশাহ, এটা পুরোটাই একটা বিবৃতিবাচক বাক্য। তখন বলছে রহমত, ও বাচ্চা ভাই, তোমার গায়ের জামা কোথায়? রহমত প্রশ্ন করছে, এটা কাকে প্রশ্ন করছে বলো তো রহমত? লোককে প্রশ্ন করছে। হ্যাঁ, লোককে প্রশ্ন করছে কি দুনিয়াতে আমার লোকে বলছে, ও বাচ্চা ভাই, তোমার গায়ে জামা কোথায়? ঘরের মধ্যে রেখেছো? তোমাকে 100 টাকা দেবো, জামাটা নিয়ে আসো। রহমত বলছে কি তোমাকে 100 টাকা দেবো, জামাটা নিয়ে আসো। তখন লোকটা বলল যে জামা, এই যে জামা বললো, এই জামাটা কি ধরনের বাক্য বলো তো? আবেগবাচক। হ্যাঁ, এটা একটা আবেগবাচক বাক্য, আবেগ প্রকাশ পেয়েছে, মানে সে অবাক হয়েছে। জামা? রহমত বলছে জামা মানে জামা? তখন বলছে এই যে আমাদের এই জামার মতো জিনিস, মানে রহমত নিজেদের জামা দেখিয়ে বলছে আর কি, যে এই যে আমাদের জামার মতো জিনিস, তোমাকে 500 টাকা দেবো, জামাটা নিয়ে এসো। মোরুলের খুব কষ্ট হচ্ছে, এটা বলছে কি রহমত ওই লোকটাকে বলছে। তখন লোকটা বলছে কি আমার তো কোনো জামা নেই ভাই। হাসু বলছে, মিছে কথা বলো কেন?
তখন লোকটা বলছে না, হাসু বলছে কি মিছে কথা বলো না। তো এটা কি, এটা কিন্তু আবার একটা আদেশ বুঝিয়েছে, তাই না? অনুজ্ঞাবাচক বাক্য। এটা কি ধরনের বাক্য বলো তো, যে মিছে কথা বলো না? অনুজ্ঞাবাচক। অনুজ্ঞাবাচক। এটা একটা নিষেধ, কিন্তু এটা কিন্তু নিষেধ করেছে, মিছে কথা বলো না। যারা আমি তোমাদেরকে বলছি যে তোমরা ক্লাসে অমনোযোগী থেকো না, এটা কিন্তু একটা নিষেধ করেছি, নিষেধ থেকে এটা একটা অনুজ্ঞাবাচক বাক্য হয়েছে। তো বলেছে কি, বলেছে কি মিছে কথা বলো না, এই কথাটা বলছে হাসু। লোকটা বলল মিছে বলবো কেন? সে হাসুকে আবার প্রশ্ন করলো, মিছে বলবো কেন? আমার ঘরে কিছু নেই, সেই জন্যই তো আমি সুখী মানুষ। লোকটা কি বলছে, যে আমার ঘরে কিছু নেই এবং সেই জন্যই তো আমি সুখী মানুষ। তো এই নিয়ে আর কি শেষ হলো আমাদের সুখী মানুষ গল্পটা, আমরা জানলাম একটু। আমাকে সবাই বুঝতে পেরেছো সুখী মানুষের গল্পটা থেকে আমি কিভাবে বাক্যগুলো খুঁজে বের করে এনেছি? জি ম্যাম। কে কে আছো এখন যুক্ত আমার সাথে বলো তো তোমরা? ম্যাম আমি। আচ্ছা, নাজিহান অফাও আছো, ঠিক আছে। তো আমরা আজকে সুখী মানুষ সম্পর্কে একটু পড়লাম। তারপরে দেখো আমরা সুখী মানুষ থেকে কীভাবে বাক্যগুলি বের করে আনলাম, দেখলে তো যে কয় ধরনের বাক্য? 4 ধরনের বাক্য। বিবৃতিবাচক বাক্য, প্রশ্নবাচক বাক্য, অনুজ্ঞাবাচক বাক্য এবং আবেগবাচক বাক্য। তো আমরা আবারও আগের জায়গায় চলে যাব আমাদের। আমরা আমাদের আগের জায়গায় চলে এসেছি। এবার দেখো কি বলেছিল, এই যে বিভিন্ন ধরনের বাক্য খুঁজি। সুখী মানুষ নাটকটি থেকে 4 ধরনের বাক্য খুঁজে বের করো। তা আমরা তো অনেক ধরনের বাক্য খুঁজে বের করেছি, তাই না? তো মিস এখন তোমাকে আরেকটু বলে দেই বাক্যগুলি, তোমরা সবাই শুনতে পাচ্ছ তো মিসকে? জি তোমরা সবাই শুনতে পাচ্ছ আমাকে? ম্যাম। আচ্ছা, ঠিক আছে। তো দেখো বিভিন্ন ধরনের বাক্য খুঁজে আমরা তো এতক্ষণ সুখী মানুষ পড়ে বিবৃতিবাচক বাক্য, প্রশ্নবাচক বাক্য, আবেগবাচক, অনুজ্ঞাবাচক সব বাক্যগুলি কিন্তু তুলে তুলে বের করে আনলাম। আমরা দেখলাম কয় ধরনের বাক্য হয় এবং কীরকম হয় বাক্যগুলো। তো তারপরে দেখো এখন আমরা একটু অল্প করে আর কয়েকটা বাক্য বলি, মানে ওই বাক্যগুলি আবার একটু রিপিট করছি। বিবৃতিবাচকের বাক্যর মধ্যে কি কি আছে, যে তোমার মোড়ল একটা কঠিন লোক, এটা কিন্তু একটা বিবৃতিবাচক বাক্য। কেন? কারণ সাধারণভাবে আমরা দেখেছি যে কোনো বিবরণ প্রকাশ পায় যে সকল বাক্যে, সেগুলোকে কিন্তু বিবৃতিবাচক বাক্য বলে। তো এই যে তোমার মোড়ল একজন কঠিন লোক, এটা কিন্তু মোড়ল সম্পর্কে একটা বিবরণ প্রকাশ পেয়েছে, একটা বিবরণ দেওয়া হয়েছে, বা বা মোড়লের চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে বলা হয়েছে, তিনি যে একজন কঠিন লোক। তো এটা একটা বিবৃতিবাচক বাক্য। তারপরে কি, তারপরে আছে হচ্ছে লোভে পাপ পাপে মৃত্যু। আমি তোমাদেরকে তখনই বুঝিয়েছি যে লোভে পাপ পাপে মৃত্যু, এটা হচ্ছে এক ধরনের একটা বিবৃতিবাচক বাক্য। এটার এই কথাটা ছোট হলেও বা বাক্যটা ছোট হলেও এই বাক্যের কিন্তু অর্থ বা গভীরতা কিন্তু অনেক বেশি। লোভে পাপ পাপে মৃত্যু, যেটা মোড়লের ক্ষেত্রে হয়েছিল, সে লোভ করে হাসুর মুরগি জবাই করে খেয়ে ফেলেছিল, সে মিথ্যে কথা বলতো লোভে পড়ে, সে মানুষের ধন লুট করতো, মানুষের ধান ভাঙতো, মানে কাউকে না বলে মানুষের ধনগুলো সে লুট করতো বা ছিনিয়ে নিত। এটা হচ্ছে, মোড়ল ছিল একজন লোভী মানুষ এবং সেই জন্যই তার পরিণতি কি হয়েছে, তার একটা কঠিন ব্যারাম বা তার একটা কঠিন রোগ হয়েছে। তো এই যে মোড়ল যে অত্যাচারী আর পাপী, এটা হচ্ছে একটা বিবৃতিবাচক বাক্য। এরপর দেখো মোড়ল আমার মামাতো ভাই, এই কথাটা কে বলেছিল বলো তো, যে মোড়ল আমার মামাতো ভাই? আসো। ইয়েস, এই কথাটা হাসু বলেছিল। এটাও হচ্ছে একটা বিবৃতিবাচক বাক্য, যে মোড়ল আমার মামাতো ভাই। তারপরে মোড়ল যে অত্যাচারী পাপী, এটাও এক ধরনের বিবৃতিবাচক বাক্য, মোড়লের চারিত্রিক বৈশিষ্ট্য বলা হয়েছে। তারপরে দেখো প্রশ্নবাচক বাক্য। প্রশ্নবাচক বাক্যে কি কি আছে, যে যে রহমত জিজ্ঞেস করেছিল না, যে নারী কি বলছে, কথাটা কাকে জিজ্ঞেস করেছিল বলো তো রহমত? কবিরাজকে। হ্যাঁ, কবিরাজকে জিজ্ঞেস করেছিল যে কবিরাজ, মোড়লের নারীর খবর কি। এটা হচ্ছে একটা প্রশ্নবাচক বাক্য। তারপরে কি, বাঘের চোখ আনতে হবে, এই যে রহমত এবং হাসু তারা দুজন যে প্রশ্নগুলো করছিল, যে বাঘের চোখ আনতে হবে, তো এই প্রশ্নগুলো হচ্ছে, এগুলো প্রশ্নবাচক বাক্য। তারপরে কি, আর কোনোদিন লোভ করবে, এই কথাটা কে বলেছিল বলো তো এবং কাকে বলেছিল? কবিরাজ মোড়লকে বলেছিল। ইয়েস, কবিরাজ মোড়লকে বলেছিল যে আর কোনোদিন লোভ করবে।
এটা প্রশ্ন করেছিল, তো এটা হচ্ছে একটা প্রশ্নবাচক বাক্য। তারপরে দেখো অনুজ্ঞাবাচক বাক্য। অনুজ্ঞাবাচক বাক্যের মধ্যে আমরা দেখব যে ওই যে আমরা দেখলাম বলেছে আমাকে বলুন, একটা অনুজ্ঞাবাচক বাক্য, একটু আদেশ দিল যে আমাকে বলুন। তারপরে ধরো জামা এনে দাও, বললো যে জামা এনে দাও, এটাও একটা অনুজ্ঞাবাচক বাক্য। তো এই ধরনের অনুজ্ঞাবাচক বাক্যগুলো কিন্তু আছে। অনুজ্ঞাবাচক বাক্যটা হচ্ছে আদেশ, নিষেধ, অনুরোধ, প্রার্থনা এরকম যখন বোঝায় সেক্ষেত্রে হয় অনুজ্ঞাবাচক বাক্য। আবেগবাচক বাক্যে কি আছে বলো তো? আবেগবাচক বাক্যে হচ্ছে যে আপনি বাড়ি যান, যে বলেছিল যে আপনি বাড়ি যান, এটাও কিন্তু একটা আবেগবাচক বাক্য। তারপরে যে জিজ্ঞেস করেছিল হাসুন রহমত আলী দুজনের মধ্যে একজন জিজ্ঞেস করেছিল কি যে মোড়ল বাঁচবে তো, এই যে প্রশ্নটা করেছে মোড়ল বাঁচবে তো, এটা কিন্তু একটা আবেগ প্রকাশ পেয়েছে, তাই না? যে মোড়ল বাঁচবে তো। তারপরে কি ওই যে লোকটাকে যখন হাসু যখন হাসু বলেছিল যে আপনার জামা নেই, তখন কিন্তু আপনার জামা পরে আসুন, আমাদের মতো জামা, তখন কিন্তু লোকটা কি বলেছে যে জামা, মানে সে কিন্তু ভীষণ অবাক হয়ে বলেছে, মানে মনে হয় জামা কথাটা সে প্রথম শুনেছে, আসলে তার জামা কাপড় কিছুই নেই, তাই না? তো সে অবাক হয়ে বলেছে যে জামা। তো এটাই হচ্ছে একটা আবেগবাচক বাক্য। তারপরে দেখো আমার কত টাকা কত বড় বাড়ি, এটা কে বলেছিল বলো তো? ম্যাম মোরল বলেছিল। হ্যাঁ, মোড়ল বলেছিল আমার কত টাকা কত বড় বাড়ি। তো এই কথাটা হচ্ছে একটা আবেগবাচক বাক্য, সে অনেক আবেগ নিয়ে কথাটা বলেছে। কিন্তু তার এত মানে হচ্ছে টাকা, তার এত বড় বাড়ি, কিন্তু তার কষ্টের কোনো শেষ নেই, একটা কঠিন রোগ হয়ে গেছে, তাই না? তো এই হলো আর কি আজকের মোটামুটি বাক্য নিয়ে আমাদের আলোচনা, কি কি ধরনের বাক্য হয় বা কি হয় না হয়। তারপরে কি আছে দেখো, এখানে আছে যে অর্থ বুঝে বাক্য লিখে অনুচ্ছেদ লিখি। বিবৃতিবাচক, প্রশ্নবাচক, অনুজ্ঞাবাচক ও আবেগবাচক এই 4 ধরনের বাক্য ব্যবহার করে একটু অনুচ্ছেদ লিখতে বলা হয়েছে। তোমরা তো বুঝতে পেরেছো তাই না যে বিবৃতিবাচক, প্রশ্নবাচক, অনুজ্ঞাবাচক এবং আবেগবাচক বাক্যগুলো আসলে কিরকম হয়? জি ম্যাম। সবাই বুঝতে পেরেছো? জি ম্যাম। আচ্ছা, নাজিহা নওফা তুমি বুঝতে জি জি পেরেছো? ম্যাম। আচ্ছা, ইন্দ্রনীল জি ম্যাম। তুমি কি মিউট হয়ে গেছো? তুমি কি শুনছো কোনো কিছু? জি ম্যাম। তুমি কি ক্লাস করেছো এতক্ষণ? জি ম্যাম। মিসকে একটা প্রশ্ন ধরবো, করেন। বলো তো আমার কত টাকা কত বড় বাড়ি, এই উক্তিটি কে করেছে? জি ম্যাম। আমার কত টাকা কত বড় বাড়ি, এই উক্তিটি কে করেছে বলো তো? মোরাল বলেছে। হুম, মোড়ল বলেছে। আচ্ছা, এটা কি ধরনের বাক্য বলো তো? বিবৃতিবাচক। এটা বিবৃতিবাচক বাক্য। মিস এটা কি বিবৃতিবাচক বলেছিলাম? কি বলেছিলাম কেউ বলো তো, এটাকে কি ধরনের বাক্য বলেছিলাম মিস? নাজিহা নওফা, সারিয়া শাকিল। আবেগ সূচক। ইয়েস, এটা হচ্ছে আবেগবাচক একটা বাক্য। ইন্দ্রনীল তোমাকে আরেকটু মনোযোগী হতে হবে, ঠিক আছে? মিসের পড়াগুলো একটু ভালোভাবে শুনতে হবে। আচ্ছা, বলতো ইন্দ্রনীল, এই যে আর কোনোদিন লোভ করবে, এই প্রশ্নটি কে করেছে বলো তো? জি ম্যাম। আর কোনোদিন লোভ করবে, এই প্রশ্নটি কে করেছে বলো তো? তুমি অবশ্যই ক্লাসে ছিলে না, মনোযোগ দাওনি, সেজন্য এখন উত্তরগুলো করতে পারছো না। আচ্ছা বলো তো সারিয়া শাকিল, তুমি বলো তো যে আর কোনোদিন লোভ করবে, এই উক্তিটি কে বলেছিল? ম্যাম, আমি বলতে পারবো পারবো। পারবে কিভাবে, তুমি তো শোনোনি। আমি এখন শাহরিয়ারকে জিজ্ঞেস করেছি, শাহরিয়ার তুমি বলো তো এটা কে করেছে উক্তিটা? কবিরাজ মোরলকে প্রশ্ন করেছিল। হ্যাঁ, কবিরাজ মোড়লকে প্রশ্ন করেছিল। তারপরে বলো তো তোমরা, তোমাদেরকে যা পড়িয়েছি তারপর মিস একটু প্রশ্ন করছি, ঠিক আছে, যেহেতু সময় আছে তাই। বলো, তোমার মোড়ল একটা কঠিন লোক, এটা কি ধরনের বাক্য বলো তো? বলো তো তোমার মোড়ল একটা কঠিন লোক, এটা কি ধরনের বাক্য?
কেউ কি বলতে পারছো না? আবেগবাচক। এটা কিভাবে আবেগবাচক বাক্য হয়? তোমার মোড়ল একটা কঠিন লোক, এটা মোড়লের সম্পর্কে একটা বিবরণ প্রকাশ পেয়েছে, মোড়লের চারিত্রিক বৈশিষ্ট্যের কথা প্রকাশ করেছে। তো এটা কি বাক্য হবে? কি বাক্য হবে এটা বলো? নাজিহা নওফা বলো তো। কি বলবো আমি? শোনোনি এতক্ষণ কি বলছি? আমি বললাম যে তোমার মোড়ল একটা কঠিন লোক, এটা কি ধরনের বাক্য বলো? বিবৃতিবাচক। হুম, এটা একটা বিবৃতিবাচক বাক্য। সারিয়া শাকিল ক্লাসে আছো? জি ম্যাম। ক্লাসে আছো? হ্যাঁ ম্যাম। আচ্ছা ঠিক আছে। তো তোমরা সবাই আশা করি বুঝতে পেরেছো, বুঝেছো না যে বিবৃতিবাচক, তারপরে হচ্ছে অনুজ্ঞাবাচক, আদেশবাচক, মানে এই বাক্যের প্রশ্নবাচক কি বাক্যগুলো আসলে কিভাবে কি তৈরি হয়, বুঝতে পেরেছো না তোমরা সবাই? জি ম্যাম। ঠিক আছে, তাহলে আমাদের ক্লাস আজকে আমরা এখানে শেষ করে দিব। তোমাদের নেক্সট ক্লাসে হচ্ছে একটা ছোট্ট টাস্ক দিব, সেটা হচ্ছে একটা তোমরা ইসে লিখতে পারো, কি জানি বলে একটা বাক্যের চ্যাপ্টারের মধ্যে আছে না যে অনুচ্ছেদ লিখি একটা, সবাই দেখো কত পেজে, এই যে 54 পেজে আছে না একটা, যে বিবৃতিবাচক, প্রশ্নবাচক, অনুজ্ঞাবাচক, আবেগবাচক, এই 4 ধরনের বাক্য ব্যবহার করে একটি অনুচ্ছেদ লিখো, আছে না এটা? সবাই দেখতে পাচ্ছ না? জি ম্যাম। জি ম্যাম। এটা তোমরা একটু লেখার চেষ্টা করবে, ঠিক আছে? একটু আচ্ছা। লেখার চেষ্টা করবে। লাস্ট ক্লাসে শুধু নাজিহা নওফা আমাকে হোম টাস্ক দিয়েছিল, আর কেউ হোম টাস্ক দেয়নি স্কুলেতে। তোমরা লাস্ট সবাই বাসা। কারেন্ট যাওয়ার কারণে আমি ক্লাস করতে পারিনি, তাই জন্য হোমওয়ার্কটা জানতাম না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। লাস্ট ক্লাসে পড়া ছিল হচ্ছে জ্যোতি চিহ্নের উপরে একটা, তোমাদের বইয়ে একটা অনুচ্ছেদ আছে না, এই অনুচ্ছেদটা ফুলফিল করে আনতে বলা হয়েছিল। তোমরা হচ্ছে খাতায় লিখবে, লেখাটাই হচ্ছে আসল, শুদ্ধভাবে লিখবে। আর হচ্ছে ইন্দ্রনীল লাস্ট ক্লাসে থেকেও সে কিন্তু হোমওয়ার্কটা আমাকে দাওনি, এটা কিন্তু খুব একটা পচা কাজ করেছো, অবশ্যই হোম টাস্ক মিসকে দিতে হবে, ঠিক আছে? তো এই আর কি, মোটামুটি তোমরা 54 পৃষ্ঠা টাস্কটা একটু করার চেষ্টা করবে, ঠিক আছে? বিবৃতিবাচক, প্রশ্নবাচক, অনুজ্ঞাবাচক, আবেগবাচক, এই 4 ধরনের বাক্য ব্যবহার করে তোমরা হচ্ছে একটা অনুচ্ছেদ লিখবে, ঠিক আছে? আচ্ছা, আর নেক্সট ক্লাসে তোমাদের একটা এক্সাম তো থাকবেই 10 মার্কের, আজকের মতোই 3 মার্কের একটা এক্সাম থাকবে। আচ্ছা, আজকে যে তোমরা এক্সাম দিয়েছো, সাথে সাথে কি তোমাদের পয়েন্ট উঠেছে যে তোমরা কে কত পেয়েছো? জি ম্যাম। বুঝতে পারোনি প্রশ্নটা? মানে বললাম যে আজকে যে এক্সাম দিয়েছো, সাথে সাথে কি তোমাদের মানে পয়েন্ট উঠেছে যে কে কত পেয়েছো? হ্যাঁ ম্যাম, উঠেছিল। আচ্ছা, কত পেয়েছো, কে কেমন মার্ক পেয়েছো বলো? মনে নাই ম্যাম, অত ভালো মতো খেয়াল করিনি। ভালোভাবে খেয়াল করতে হবে না, এক্সাম কি শুধু দিয়ে দিলে হবে? এক্সাম দিলে হবে না, এক্সাম অবশ্যই খেয়াল করতে হবে। আচ্ছা, নাজিহা নৌফা, ইন্দ্রনীল, তোমার কি অবস্থা? তুমি কি এক্সাম দিয়েছিলে? কেমন এসেছে মার্ক দেখেছো? আচ্ছা, নেক্সট ক্লাসে আবারও এক্সাম থাকবে তোমাদের 10 মার্কের একটা, সুখী মানুষ, জি তারপর ম্যাম। হচ্ছে বিবৃতি, সুখী মানুষ, আর হচ্ছে এই বিবৃতি, সরি, বাক্যের বিভিন্ন ধরনগুলো নিয়ে, বিবৃতিবাচক, প্রশ্নবাচক, অনুজ্ঞাবাচক, আবেগবাচক, এই জিনিসগুলো নিয়ে হচ্ছে তোমাদের একটা প্রশ্ন হবে, বাক্যগুলি থেকেও হবে, এবং হচ্ছে সুখী মানুষ থেকেও টুকটাক প্রশ্ন থাকবে, ঠিক আছে? এ নিয়ে 10টা এমসিকিউ থাকবে তোমাদের। আচ্ছা, তো আজকে ক্লাসে কোনো প্রশ্ন আছে তোমাদের, কিছু বুঝতে পারছো না বা এমন কিছু? মিসকে বলো তো। না ম্যাম। না ম্যাম। আচ্ছা, তো সবাই সব কিছু বুঝতে পেরেছো তাই না? ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে আবারও দেখা হবে তোমার সাথে, তোমাদের সাথে। আজকের মতো তোমরা লিভ নিতে পারো চাইলে, ক্লাস শেষ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।